ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা দা হিন্দু কলকাতা এডিশন থেকে প্রায় 18টি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং 18টি এমসিকিউ করব। ডব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্স এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে যেমন কেপি, ডব্লিউবিপি, এসএসসি, পিএসসির আলাদা পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, দেন তোমার পঞ্চায়েতের যে সমস্ত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই খবরগুলো কিন্তু মিস করবেন না। নোটবুক বের করুন এবং কলম হাতে নিন। শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্নটি হলো 2026 সালে প্রকাশিত শিল্প উৎপাদন সূচক আইআইপির নতুন সিরিজের ভিত্তিবর্ষ পরিবর্তন করা হয়েছে। নতুন সিরিজের ভিত্তিবর্ষ পরিবর্তন করে কোন বছরকে করা হয়েছে? এখন তোমার 2026 সালে ভারত সরকার শিল্প উৎপাদন সূচক বা আইআইপি নতুন যে সিরিজ প্রকাশ করেছে, এই জিনিসটা আসলে কি, কেন বন্ধ হলো আর কেন এটা আপনার পরীক্ষায় গুরুত্বপূর্ণ? ইন্ডাস্ট্রিয়াল আইআইপি বলতে ইন্ডাস্ট্রিয়াল তোমার প্রোডাকশন ইউনিট, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বলা হয়। দেশের শিল্পক্ষেত্রে কতটা উৎপাদন হচ্ছে তার একটা পরিমাপ এটা প্রকাশ করে কি এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটা মিনিস্ট্রি অফ এসপিআর আন্ডারে কাজ করে, এর অধীনে কাজ করে। কেন বেস ইয়ার বদলানো হয়েছে? অর্থনীতির পরিবর্তন নয়, কিন্তু এটা পুরনো 2011-12 বেস ইয়ারে যে জল সরবরাহ বা বর্জ্য ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্র ছিল না। নতুন সিরিজে 1042টি বর্জ্য পণ্য যুক্ত হয়েছে, এর আগে মাত্র 839টি ছিল। আইপির বৃদ্ধি 4.9% হয়েছে, পূর্ববর্ষে 5.8% ছিল। এই ডেটাগুলো মনে রাখবে। তাহলে পরীক্ষায় সরাসরি বেসিআর জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আরও চালাক প্রশ্ন করতে পারে, যেমন আইআইপি প্রকাশ করে কোন সংস্থা, তখন হবে উত্তর হবে কি এনএসও। আরও প্রশ্ন করতে হবে নতুন আইআইপি সিরিজে কোন নতুন ক্ষেত্র যুক্ত হয়েছে। আরও প্রশ্ন হতে পারে 2026 সালের জিডিপির সাথে আর কোন সূচকের বেসিআর পরিবর্তন করা হয়েছে। তাহলে এবার প্রশ্নটার উত্তর কী হবে? প্রশ্নটার উত্তর হবে 2022-23। আগে ছিল এটা, সেটাকে চেঞ্জ করে 2022-23 করা হয়েছে। ভিত্তিবস্তু 11-12 থেকে চেঞ্জ করে 22-23-এ করা হয়েছে। তোমার ডব্লিউপিআই, এটা তো আইআইপি, ডব্লিউপিআই এর বেস ইয়ার কত ধরা হয়? 2011-12 মনে রাখবে। সিপিআই এর বেস ইয়ার হচ্ছে 2012। সব মিলে 2026-এর জিডিপি এবং একাধিক সামষ্টিক সূচকের ভিত্তিবর্ষ 2022-23 করা হয়েছে। প্রত্যেকটা সব ধরে 22-23 করা হয়েছে সূচক ইয়ার। পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্সটি সেটা হলো পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স, পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স, এপিএমআই বলা হচ্ছে। ইন্ডিয়া 2026-এ মে মাসে এইচএসবিসি উৎপাদন ক্ষেত্র পিএমআই ছিল 55 পয়েন্ট, এবং পিএমআই 50-র উপরে থাকার অর্থ কী? এর অর্থটা কি? এর অর্থটা আমি সহজে আগে উত্তরটা বলে দিই। এর অর্থ হলো সম্প্রসারণ বা এক্সপানশন। আমি ডিটেলসে আসছি। পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স এটা প্রস্তুত করে এস&পি গ্লোবাল এটা প্রকাশ করে। এটা বলে দেয় কোন দেশের উৎপাদন ক্ষেত্র প্রসারিত হচ্ছে আর কোনটি সংকুচিত হচ্ছে। সহজ নিয়ম হলো পিএমআই যদি 50-এর বেশি হয়, গ্রেটার দ্যান 50 হয়, তাহলে সম্প্রসারণ, আর পিএমআই যদি 50-র নিচে হয়, লেস দ্যান 50 হয়, তাহলে সেটা হবে সংকুচিত হচ্ছে। এই সময় জিএসটি সংগ্রহ 3.2%, তোমার বেড়ে 1.94 লক্ষ কোটি হয়েছে। রাজকোষ ঘাটতির লক্ষ্য জিডিপির 4.4% অর্জন হয়েছে। 4.4 যে ঘাটতি রাজস্ব, সেটা 4.4% হয়েছে। পিএমআই প্রস্তুত করে কোন সংস্থা? জিএসটি কাউন্সিল তৈরি করে, মনে রাখবে, জিএসটি কাউন্সিল তৈরি করে তোমার পিএমআই এর। জিএসটি কাউন্সিল তৈরি করে এবং রাজকোষ ঘাটতির লক্ষ্য জিডিপি 4% অর্জিত হয়েছে। তাহলে পিএমআই প্রস্তুত করে কারা? পিএমআই প্রস্তুত করে তোমার এস&পি গ্লোবাল, মনে থাকবে, এস&পি গ্লোবাল। এরপরে জিএসটি কাউন্সিল কোন অনুচ্ছেদে গঠিত হয়, এটা প্রশ্ন আসতে পারে। তারপর তোমার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট কোন মন্ত্রকের অধীনে কাজ করে, এগুলো এই ধরনের প্রশ্নগুলো মনে রাখবে, ঠিক আছে। আর্টিকেল 279A জিএসটি কাউন্সিল কাজ করে। 279A আর্টিকেল, মনে রাখবে এটা, ঠিক আছে। আর এরপরে কি রাজকোষ হিসেবে হিসাব রাখে কারা? তোমার কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, সিজিএ, মনে থাকবে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। মিয়ানমার সফর নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে। এইখানে আমরা খবরের বিশ্লেষণটা আগে জেনে নিই। তোমার মিয়ানমার ভারতের প্রতিবেশী দেশ, পূর্ব নীতির কেন্দ্র বলা হয়, মানে লোক ইস্ট পলিসির যে কেন্দ্রবিন্দু সেটা হলো মিয়ানমার। সম্প্রতি মিয়ানমারের জান্তা প্রধান দিল্লি সফরে এসেছেন। জান্তা প্রধান যিনি, জুন্টা বলা হয় বা জান্টা প্রধান যিনি, তার প্রধানে কিন্তু এই দেশে এসেছে। আর সফরে এসেছে মিয়ানমারের প্রেসিডেন্ট তথা জান্টা প্রধান মিন
মিন আং হাইং হেলাইং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করলেন। আলোচনায় উঠে এলো কালাদান মাল্টিমোডাল প্রকল্প এবং ত্রিদেশীয় সড়ক বিকল্পের বিষয়। নোবেলজয়ী আং সান সুচির মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন এটা গুরুত্বপূর্ণ? যেহেতু ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার মিয়ানমার। ভারত মিয়ানমার সীমান্ত প্রায় 1643 কিমি। ঠিক আছে, সম্প্রতি ভারতের মিয়ানমারের সরকার সফরকারী মায়ানমারের কোন নেতা আশ্বাস দিয়েছেন যে তার দেশের ভূখণ্ড ভারতের নিরাপত্তার স্বার্থবিরোধী কাজে ব্যবহৃত হবে না? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে তোমার মিন অং হ্লাইং। মিন অং হ্লাইং থাকবে, মনে থাকবে, মিন অং হ্লাইং। এর পরবর্তী প্রশ্ন আমরা কয়েকটি স্ট্যাটিক জিকে জেনে নিই আমরা। মায়ানমারের তোমার রাজধানী হচ্ছে নাইপিতাও। নাইপিতাও, ঠিক আছে। আর মুদ্রা হচ্ছে কিয়াট। কিয়াট হচ্ছে মুদ্রা। আর ফেব্রুয়ারি 2021 সামরিক অভ্যুত্থানে এনএলডি সরকার ক্ষমতাচ্যুত হয় এবং কালাদান প্রকল্প যেটা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসির অংশ। এগুলো মনে রাখবে। পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্সটি সেটা হচ্ছে তোমার আইএমসি করিডোর নিয়ে। এটা কেন পরীক্ষা গুরুত্বপূর্ণ? ভারতের মধ্যপ্রাচ্য, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর যেটা বলা হয় আইএমইসি। আইএমইসি কিন্তু সম্পর্কে বলেছি আমরা। আইএমইসি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। ঠিক আছে, তো আইএমইসি হলো সুয়েজ খাল এরিয়া ভারতের ইউরোপের সঙ্গে যে যুক্ত করার একটা বিকল্প রাস্তা, সেটাই হচ্ছে আইএমইসি। 3টি অংশ, পূর্ব, মধ্য এবং পশ্চিম। পূর্ব আর মধ্য হচ্ছে ইসরায়েলের হাইফা বন্দর পর্যন্ত, আর রেল, বন্দর, পাইপলাইন, ডেটা কেবল সমস্ত কিন্তু আইএমএসির আন্ডারে কাজ করছে এখন। আইএমএসি সম্মেলনের ঘোষিত কী ঘোষণা করা হয়েছে? হরমুজ প্রণালী দিয়ে কত ব্যারেল তেল পরিবাহিত হয়, আইএনএসটিসির পূর্ণরূপ কি, এইগুলো কিন্তু পরীক্ষা আসার মতো চান্স আছে। তবে যে প্রশ্নটি আজকে নেওয়া হয়েছে সেটি হলো ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডোর বা আইএমএসি আনুষ্ঠানিকভাবে কোন শীর্ষ সম্মেলনে ঘোষিত হয়েছিল? উত্তর হবে 2023 G20 শীর্ষ সম্মেলন, নয়াদিল্লি। মনে থাকবে কয়েকটা স্ট্র্যাটেজিকে এখানে মনে রেখে দাও। হরমুজ প্রণালী দৈনিক প্রায় 20 মিলিয়ন ব্যারেল তোমার তেল পরিবহন হয়। ভারত 88% তেল আমদানি করে। আর আইএনএসটিসি যেটা বললাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ফুল ফর্ম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত কোন মিশনের মাধ্যমে তার অ্যান্টি স্যাটেলাইট বা এসএটি সক্ষমতা প্রদর্শন করেছিল? মিশন শক্তি। মিশন শক্তি হবে অ্যান্সার, মিশন শক্তি। খবরের বিশ্লেষণ যদি দেখি, চীনে প্রায় 400-র বেশি সামরিক উপগ্রহের 400-র বেশি সামগ্রিক উপগ্রহের বিপরীতে ভারতের কাছে প্রায় 60টি কার্যকর উপগ্রহ। কিন্তু ভারত একটা গুরুত্বপূর্ণ সক্ষমতা দেখিয়েছে, অ্যান্টি স্যাটেলাইট বা এসএটি বলা হচ্ছে। মার্চ 2019 মিশন শক্তির মাধ্যমে ভারত নিজস্ব উপগ্রহকে সফলভাবে ধ্বংস করে এই ক্ষমতা প্রমাণ করেছে। ভারত তোমার চতুর্থ দেশ হিসেবে এই সক্ষমতা অর্জন করেছে এবং আমেরিকা, রাশিয়া, চীনের পরে কিন্তু ভারত এই এসএটির সক্ষমতা প্রদর্শন করেছে। ঠিক আছে, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। এগুলো মনে রাখবে। সদর দপ্তর বেঙ্গালুরু। আর NAVIC যেটা হয় NAVIC ভারতের, এটা হলো জিপিএস, ভারতের জিপিএস। আর কেসলার সিন্ড্রোম যেটা কক্ষপথের ধ্বংসাবশেষের শৃঙ্খল সংঘর্ষ বলা হয়। কেসলার সিন্ড্রোম কক্ষপথের ধ্বংসাবশেষের শৃঙ্খল সংঘর্ষ এটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নতুন বিচারপতি নিয়োগের পর সুপ্রিম কোর্টের কার্যকরী শক্তি 37-এ পৌঁছেছে। প্রধান বিচারপতি সহ এর অনুমোদনের শক্তি কত? উত্তর হবে 38টি। অনুমোদিত শক্তি হচ্ছে 38টি। মনে থাকবে 5 নতুন বিচারপতির নিয়োগে সুপ্রিম কোর্টের কার্যকরী শক্তি 37-এ পৌঁছে গেছে। সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স বলা হয় 2026-এর তোমার দ্বারা অনুমোদিত শক্তি 34 থেকে বাড়িয়ে 38 করা হয়েছে। আগে 34 ছিল, সেটা 38 করা হয়েছে। সুপ্রিম কোর্ট কতগুলো জিকে এখানে জানার দরকার। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 মনে রাখবে। আর আর্টিকেল 124 তোমার আর্টিকেল 124 এটি তোমার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কিত তোমার আর্টিকেল, এটা নিয়োগ করা হয় যেটা দিয়ে, সেটা হলো 124C এর মাধ্যমে, এই 124(2) এর মাধ্যমে তোমার রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা হয়। আর কলেজিয়াম সিস্টেম যেটা আছে, সেকেন্ড অ্যান্ড থার্ড জাজেস কেস থেকে উদ্ভূত হয়েছিল কলেজিয়াম, যেটা তোমার সিনিয়রিটির বেসিসে হবে। কলেজিয়াম বেসিসে ওটা হওয়া যে প্রসেসটা তৈরি করা হয়েছিল, সেই কেসটার নাম হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড জাজেস কেস থেকে। বর্তমান একমাত্র মহিলা বিচারপতি বিভি নাগরত্ন। মনে থাকবে, বিভি নাগরত্ন বর্তমানে একমাত্র মহিলা তোমার বিচারপতি এখন আছে বর্তমানে।
ঠিক আছে। 7 নম্বরে তোমার কি আছে, 7 নম্বরটা আমরা মন্ত্রিসভার আকার বা 164(1)(a) এই আর্টিকেল নিয়ে প্রশ্ন, এবং এই আর্টিকেল নিয়েই বলা হয়েছে পশ্চিমবঙ্গে 35 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মন্ত্রিসভার আকার হয়েছে 41টি হয়েছে। এটা সাংবিধানিক, এটা কি সাংবিধানিক? 164(1)(a) অনুযায়ী মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার মোট আসনের সংখ্যা 15%-এর বেশি হতে পারে না। 294 আসনে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 44 জন মন্ত্রী সম্ভব। ঠিক আছে, তাহলে যেহেতু 41 হয়েছে তাহলে এটা কিন্তু সাংবিধানিক। তাহলে সঠিক উত্তর হবে 164। কোশ্চেন কি, কোন সাংবিধানিক অনুচ্ছেদ অনুযায়ী একটি রাজ্যে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীর সংখ্যা মোট সংখ্যা বিধানসভা আসনের 15%-এর বেশি হতে পারে না? উত্তর হবে 164(1)(a। মনে রাখবে এগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার, সেই বেসিসে এই কোশ্চেনটা এসছে। তাহলে যদি এখন ইন্ডিয়ান পলিটিতে এই কোশ্চেনটা দিয়ে দেয়, সে ফিলিমসে হোক মেন্সে আসার সম্ভাবনা বেশি থাকবে। এগুলো যদি এই কোশ্চেনটা থেকে যায় তাহলে কিন্তু ভাবার বিষয় নিজেই আবার কী ধরনের কোশ্চেন করলো। তার কোশ্চেনটা এসছে কোন জায়গা থেকে, তাহলে বুঝতেই পারছো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রিসভার সংখ্যা 41 জন করা হয়েছে, যেটা তোমার মোট টোটাল 44টা হওয়া যেতে পারে, এবং সেই আর্টিকেল সংখ্যা 164(1)(a। মনে রাখবে। পরবর্তী হচ্ছে তোমার রাইট টু ফরগটেন অ্যান্ড আর্টিকেল 21 আর্টিকেল অনুযায়ী দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে রাইট টু ফরগটেন কোন মৌলিক অধিকার থেকে উদ্ভূত? উত্তর হবে আর্টিকেল 21, জীবন ও গোপনীয়তা। ডিজিটাল যুগে একটা নতুন অধিকারের কথা উঠে আসছে, রাইট টু ফরগটেন, মানে হলো আপনার পুরনো কোনো তথ্য যদি সার্চ ইঞ্জিনে থেকে যায় সেটা মুছে ফেলার দাবি করার অধিকার। দিল্লি হাইকোর্ট 144 পৃষ্ঠার রায়ে ঘোষণা করেছে এই অধিকার আর্টিকেল 21-এর অধীনে গোপনীয়তার আধার থেকেই এটা এসছে। ঠিক আছে, এটা হলো তোমার 8 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা 9 নম্বরে ঢুকি। 9 নম্বরে কোশ্চেন কি আছে? 9 নম্বরে কোশ্চেন আছে তোমার দিল্লির দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী সংলাপ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় উভয় দেশে কোন কৌশলগত গোষ্ঠীর সদস্য? উভয় দেশ কোন কৌশলগত গোষ্ঠীর সদস্য? উত্তর হবে ব্রিক্স। আদি ব্রিক গঠিত ছিল 2006 সালে, তারপর দক্ষিণ আফ্রিকা যুক্ত হয় 2010 সালে, এবং তখন নাম হয় ব্রিক্স। আগে ছিল ব্রিক, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এবারে সেটা হয়ে গেল এস যোগ হয়ে গেল, সাউথ আফ্রিকা যোগ হয়ে গেল। আর নতুন বিকাশ ব্যাংক বা এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা বলা হয়, এর সদর দপ্তর হচ্ছে তোমার সাংহাই, মনে রাখবে। আর 2024 সালের সম্প্রসারণের পর এখন সদস্য সংখ্যা কিন্তু টোটাল 11 জন। ঠিক আছে, তো 11 জন সদস্য কে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার বাইরে মিশর আছে, ইথিওপিয়া আছে, ইরান আছে, সৌদি আছে, ইউএই আছে, আর ইন্দোনেশিয়া আছে, মনে থাকবে। আর বিগ ফাইভ যেটা 5টা সে দেশের সাথে অবশ্যই মনে থাকবে। এর বাইরে আরও এইগুলো দেশ আছে 6টি, তা সেগুলো শুধু একবার করে পড়ে রাখবে, যাতে কোশ্চেন আসলে তোমার মাথায় যেন সেগুলো ক্লিক করে। না, জানার অবশ্যই দরকার। সম্প্রসারণের পর ব্রিক্সের বর্তমান জাতীয় সদস্য কত জন? 11 জন। ঠিক আছে, এরপরে আসছে আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী আছে আমাদের? জল সম্পদ ব্যবস্থাপনায় উপগ্রহ প্রযুক্তি ব্যবহারের জন্য জল শক্তি মন্ত্রক কোন সংস্থার সঙ্গে MOU স্বাক্ষর করেছে? উত্তর হবে কি? উত্তর হবে ইসরোর সাথে স্বাক্ষর করেছে। 24টি গবেষণা ক্ষেত্রে কাজ করবে, এবং জলাধার পর্যবেক্ষণ, নদী প্রবাহ বিশ্লেষণ, উপগ্রহ ভিত্তিক জলের গুণমান নির্ণয় করা, এইগুলো তারা দেখবে। এবং মনে রাখবে যে জলশক্তি মন্ত্রক গঠিত হয় 2019 সালে। জলশক্তি মন্ত্রক প্রাসঙ্গিক প্রকল্প যেগুলো আছে, জল জীবন মিশন আছে, আর নদীর সংযোগ মিশন আছে। এরপর আছে 12 নম্বর প্রশ্ন, গুগল ক্লাউডে 1 গিগাওয়াট হাইপার স্কেল ইন্ডিয়া AI হাব কোন শহরে গড়ে উঠেছে? উত্তর হবে কি? বিশাখাপত্তনমে গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বিনিয়োগ প্রায় 1.25 লক্ষ কোটি টাকা। আমেরিকা ইন্ডিয়া কানেক্ট উদ্যোগের অংশ এটা। সাবমেরিন কেবলের মাধ্যমে পূর্ব উপকূলের দ্বিতীয় গেটওয়ে হবে এটি। হ্যাঁ, তাহলে ট্রিকটা মনে রাখবে, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু সবাই IT হাব হিসেবে পরিচিত, কিন্তু এই প্রশ্নের উত্তর হবে কিন্তু বিশাখাপত্তনম। চেন্নাই, বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ এরা কিন্তু নয়। গুগল ক্লাউডের A1 যে হাইপার স্কেল ইন্ডিয়া AI হাব কোন শহরে হচ্ছে? বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে তাহলে। এবার আমরা আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে আমরা কি দেখব? 13 নম্বর প্রশ্ন আছে তোমার NFHS 6
2023-24 অনুযায়ী ভারতের মোট প্রজনন হার বা TFR কোন স্তরে স্থিতিশীল হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে তোমার 2.0 হবে উত্তর। NFHS6 আগের দিনেও কিন্তু আলোচনা করেছিলাম এটা নিয়ে, এবং ফুল ফর্ম কি সেগুলো আলোচনা করেছিলাম। সো যারা দেখোনি আগের ভিডিও অবশ্যই দেখে এসো। 2023-24 রিপোর্ট প্রকাশ পেয়েছে অনুযায়ী ভারতের প্রজনন হার বা TFR যেটা বলা হয় সেটা 2.0, এতে তোমার রিপ্লেসমেন্ট লেভেল 2.1 নিচে। তাহলে স্ট্যান্টিং 17% নেমেছে, তারপর প্রাতিষ্ঠানিক প্রসব 90% নেমেছে, এবং সম্পূর্ণ টিকাকরণ 87% হয়েছে। উদ্বেগের দিক হলো স্থূলতা বেড়েছে, ডুয়াল পাবলিক হেলথ বার্ডেন এগুলো বেড়েছে। পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি প্রয়াত প্রবীণ নেপথ্য শিল্পী সুমন কল্যাণপুর কোন জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে পদ্মভূষণ। 2 নম্বর পদ্মভূষণ। হিন্দি চলচ্চিত্র সুবর্ণ যুগের কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর 1937 থেকে 2026 এনার তোমার জন্ম এবং মৃত্যুর ডেট। মুম্বাইতে প্রয়াত হলেন। 3 দশকের প্রায় 100টি ছবিতে তিনি কাজ করেছেন। 100টি ছবিতে কাজ করেন। তলত মাহমুদের সুপারিশ HMV-তে আত্মপ্রকাশ হয়েছিল, এবং জন্ম 28 জানুয়ারি 1937, এবং জন্মস্থান ছিল ঢাকা। মনে থাকবে পদ্মভূষণ হচ্ছে আমার ক্রমের মান মনে রাখবে। আমরা আগেও পড়েছি যে ভারতরত্ন 1 নম্বর, তারপর পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। এইগুলো তোমার পরপর তার তোমার যে ক্রোনোলজিক্যাল অর্ডার ভালো থেকে খারাপের দিকে, মানে ভালো থেকে কম ভালোর দিকে, সেটি হলো প্রথম হলো পদ্মভূষণ, তারপর পদ্মবিভূষণ, তারপর প্রথম হলো ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোন বিজ্ঞানীর দল 2010 সালের প্রথম সম্পূর্ণ ব্যাকটেরিয়াল জিনোম রাসায়নিকভাবে সংশ্লেষ করে ডিজিটাল সৃষ্ট জীবন তৈরি করেছে, ডিজিটালি ক্রিয়েটেড লাইফ তৈরি করেছে? ঠিক আছে, উত্তর হবে কি? উত্তর হবে ক্রেগ ভেন্টার 1946 থেকে 2026 এই পর্যন্ত তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 2010 সালে তার প্রথম সম্পূর্ণ ব্যাকটেরিয়াল জিনোম রাসায়নিকভাবে সংশ্লেষ করে একটি স্থাপক করেছিলেন। এটি ছিল ডিজিটাল সিস্টেম জিনোম বলা হয়। ঠিক আছে, অবশ্যই নামটা মনে রাখবে। আর হিউম্যান জিনোম প্রজেক্ট 1990 2003 CRISPR জিন এডিটিং যে প্রযুক্তি সেটাই ব্যবহার করা হয়েছিল, এবং ভারতের DBT NCBS যে সম্পর্কিত কিছু তথ্য বেঙ্গালুরে, সেটা কিন্তু মনে রাখা প্রয়োজন। এরপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি স্বতন্ত্র প্রজাতি হিসেবে শনাক্ত টাইলোসেরাস রেক্স কোন গোষ্ঠীর সামুদ্রিক সরীসৃপের অন্তর্গত? উত্তর হবে কি? মসেয়ার। তাহলে উত্তর কী হবে? মসেয়ার বলা হয়। ক্রিটেশাস যুগে প্রায় 80 মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকার আভ্যন্তরীণ সমুদ্রে বিচরণ করত, এবং স্থলবাসী টিকটিক থেকে বিবর্তিত হয়ে অ্যাপেক্স প্রিডেটরে পরিণত হয়েছে। মনে রাখবে টেরেসেরাস উড়ন্ত সরীসৃপ, ইচিথিওসারাস ডলফিনের মতো সামুদ্রিক সরীসৃপ, প্লেসেওয়ার লম্বা গলার সামুদ্রিক সরীসৃপ, এবং মসেয়ার হলো তোমার সামুদ্রিক শিকারী সরীসৃপ। তো এগুলো কিন্তু আমি সব ডিটেলসের নোটে দিয়ে রেখেছি। যারা নোটগুলো পাওনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং যে সমস্ত টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, তোমরা নোটগুলো ঠিক টাইমে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় পুরুষ দ্বৈত জুটি প্রথম ভারতীয় জুটি হিসেবে সিঙ্গাপুর ওপেন সুপার 750 ব্যাডমিন্টন খেতাব জিতলো? উত্তর কী হবে? উত্তর হবে তোমার সাত্বিক সাইরাজ, রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। আগের দিনও কিন্তু আলোচনা করেছিলাম। এটা একটা দারুণ খবর, অবশ্যই মনে রাখবে, এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব পরীক্ষার দিক থেকে তাকালে ভেরি ইম্পর্ট্যান্ট বলা হয়। তো ফাইনালে ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে প্রথম ভারতীয় জুটি হিসেবে সিঙ্গাপুর ওপেনে সুপার 75 জিতলেন 2024 পর। এটা তাদের প্রথম BWF তোমার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর। ঠিক আছে, এর সদস্য হওয়ার কোথায় আমরা আগের দিনই পড়েছিলাম। যারা আগের দিনে ক্লাস করনি অবশ্যই দেখে আসবে, তবুও বলে দিচ্ছি আমি ডেটাগুলো। BWF এর সদর দপ্তর কুয়ালালামপুর। IPL শুরু হয়েছিল 2008 সালে। নরওয়ে চেসের গুকেশ হারেন, ম্যাগনাস কার্লসেন বিশ্ব নম্বর 1, তারপর বিশ্ব নম্বর 1-এর কাছে হেরে যান নরওয়ে চেসে। আর FIFA ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হচ্ছে 11
জুন তারিখে। ঠিক আছে, এইগুলো মোটামুটি তোমার 17টা এমসিকিউ হলো। এবার হচ্ছে তোমার 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউতে কী বলছে যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী সম্প্রতি ভারতীয় বায়ুসেনার কোন কমান্ডের এওসি ইন সি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে? তাহলে উত্তর হবে তোমার সেন্ট্রাল এয়ার কমান্ড। সেন্ট্রাল এয়ার কমান্ড 7টি আইএফ কমান্ড আছে এবং এয়ার মার্শাল তরুণ চৌধুরী 1989-এ ফাইটার স্টিমে কমিশন পান। এবং এইগুলো যে তোমার 7টি আইএফ কমান্ড আছে সেগুলো বলে দিই একবার। ওয়েস্টার্ন এয়ার কমান্ড হচ্ছে নিউ দিল্লি, তারপর সেন্ট্রাল এয়ার কমান্ড হচ্ছে তোমার প্রয়াগরাজ বা এলাহাবাদ, ইস্টার্ন এয়ার কমান্ড হচ্ছে শিলিগুড়ি বা গুয়াহাটি, আর সাউদার্ন এয়ার কমান্ড শিলিগুড়ি আর গুয়াহাটি এই দুটোকে ধরেই করা হয়। সাউদার্ন এয়ার কমান্ড হচ্ছে তিরুবনন্তপুরম। এর বাইরে আছে তোমার সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড গান্ধীনগর, সাউথ ওয়েস্টার্ন গান্ধীনগর। ঠিক আছে, আর তোমার ট্রেনিং কমান্ড আছে বেঙ্গালুরু আর মেনটেনেন্স কমান্ড আছে নাগপুরে। ঠিক আছে, এই হলো তোমার 18টা প্রশ্ন। আজকের খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সবই আলোচনা করলাম। এবং তোমার কিছু প্রকাশিত তথ্য যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আজকে, যেমন আইআইপি প্রকাশ করে কোন সংস্থা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। তারপর আর্টিকেল 124(2) কিসের জন্য বিখ্যাত, যেমন সুপ্রিম কোর্টের নিয়োগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর তোমার ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়? 2023 সালে। কেসলার সিনড্রোম কি? কক্ষপথের ধ্বংসাবশেষের তোমার শৃঙ্খল সংঘর্ষ। এইগুলো মনে রাখবে। আজকের ক্লাসে 18টা এমসিকিউ পড়লাম, বরং শুধু মানে 18টি এমসিকিউ পড়লাম না, বরং 18টি বিষয়ের পিছনে সম্পূর্ণ কিছু গল্পগুলো আছে সেগুলো বুঝলাম। আইআইপি এর বেস ইয়ার থেকে শুরু করে মায়ানমারের কূটনীতি, সুপ্রিম কোর্টের সংবিধান, যে ক্রেইগ ভেন্টিলেটরের যুগান্তকারী আবিষ্কার, প্রতিটি বিষয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু মুখস্থ করলে নাম্বার আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্যাটিক জিকে সংযোগ করতে হবে, তাহলেই কিন্তু ডব্লিউবিসিএস সাফল্য আসবে। আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবে, চ্যানেলটি সাবস্ক্রিপশন করবে, আর আপনার বন্ধুদের সঙ্গীর জন্য শেয়ার করবে অবশ্যই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে যদি ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাদের কাছে আসবে। আগামী ক্লাসে আবার দেখা হবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ নিয়ে, পরীক্ষামুখী বিশ্লেষণ নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ।